বিবেচনায় চীনা টিকার বৃহত্তর ট্রায়ালের প্রস্তাবে অতীতে সাড়া দেয়নি বাংলাদেশ। গতকাল চীনা রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এদিকে আগামীকাল দেশে আসছে চীনের উপহার 5 লাখ ডোজ টিকা। জুন জুলাই থেকে দেশটি থেকে কেনা ভ্যাকসিনের চালান আসতে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য ভারত এবং যুক্তরাজ্যের সঙ্গে দিন দরবার চলছে বলেও জানান তিনি। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে আমার সহকর্মী দেবাশিস রায় আমাদের সঙ্গে আছেন। তার সাথে আমরা জানার চেষ্টা করব বা এই যে পুরো করোনা ভ্যাকসিন নিয়ে যে এক ধরনের হতাশা কিংবা পাওয়া যাচ্ছে না, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এবং একটি বিষয় দেবাশিস, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে যেহেতু প্রধানমন্ত্রী সংবাদগুলো কাভার করেন, ওই বিটের সংশ্লিষ্ট সংবাদগুলো কাভার করেন, এই যে পুরো প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখনও এই বিষয়ে আপনি দেখেছেন আসলে যে কূটনীতিটা আসলে কিভাবে চলে বহির্বিশ্বের সাথে। এই যে করোনা ভ্যাকসিন নিয়ে যে এখন যে কূটনীতি যেটা শুরু হয়েছে, বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তও যেহেতু এই পরিপ্রেক্ষিতে হচ্ছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এর আগে আমরা দেখে আসব এই সম্পর্কিত আমার করা একটি প্রতিবেদন। প্রতিবেশী দেশ ভারতে বেড়েই চলছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে বর্তমান আতঙ্কের নাম ভারতীয় করোনা ভ্যারিয়েন্টও পাওয়া গেছে বাংলাদেশে। আছে অ্যাস্ট্রাজেনেকার 13 লাখ মানুষের দ্বিতীয় ডোজের চাপ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা চিকিৎসার ওষুধ ও সরঞ্জাম হস্তান্তর করে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, WHO এবং 7টি দেশে ভ্যাকসিনের ট্রায়াল ছাড়া সিনোভ্যাক দেশের মানুষকে দিতে চায়নি সরকার। এ কারণেই চীনের ট্রায়ালের প্রস্তাবে সাড়া দেয়নি তখন। WHO যদি অ্যাপ্রুভ না হয় কিংবা সাতটা দেশে এইগুলো যদি তাদের মেডিসিন ইউজ না হয়, এই অবস্থায় আমরা সেই ধরনের ভ্যাকসিন আমাদের দেশের জনগণের কাছে ইউজ করব না। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, চীনের কাছ থেকে অন্তত 4 থেকে 5 কোটি ডোজ সিনোভ্যাক ক্রয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে ডিসেম্বরের আগে চীন টিকা দিতে পারবে না। চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, জুলাই থেকে প্রতি মাসে কিছু পরিমাণ টিকা দেবার ব্যাপারে সম্মত হয়েছে চীন। ডিসেম্বরে আসবে সেরকম কিছু না, অনুরোধ করেছি এবং তারা রাজিও হয়েছে যে আমরা হয়তো জুলাই মাসে বা জুন মাসে কিছু দিতে পারবো এবং প্রত্যেক মাসেই যাতে তারা কিছু কিছু দেয়। চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক, আরো বেশি দিলেও আমরা নিব। এদিকে রাশিয়ার সঙ্গেও চুক্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অপেক্ষমান 13 লাখ মানুষের দ্বিতীয় ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকার ব্যবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। নন ডিসক্লোজার যে ডকুমেন্ট আছে সেটা সই হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি রাশিয়ান সাইডের সেই ডকুমেন্টটা দেখে কিছু পরিবর্তনের বিষয় থাকে বলবে, তারপরে এটা আমরা সই করার দিকে যাব। আমরা এর মধ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে পারি বা কোথায় থেকে সংগ্রহ করতে পারি। এছাড়া বুধবার দেশে এসে পৌঁছবে চীনের উপহার দেওয়া 5 লাখ ডোজ করোনার টিকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি এবং এই প্রতিবেদনে আজকে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন বিষয় এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব এবং এক ধরনের আমরা দেখেছি ভুল বোঝাবুঝির বিষয়টি, যেটি আসলে তারা জানিয়েছেন যে চীনা রাষ্ট্রদূত যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেই বিষয়গুলো অনেকগুলো বিষয় আসলে অনেক আগে থেকে কথাবার্তা হচ্ছিল এবং সেই কথাবার্তার পরিপ্রেক্ষিতে তিনি যেটি বলেছেন সেই বিষয়টিকে আসলে অনেকটা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলতে চেয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টিকে এক ধরনের নাক গলানো হিসেবে দেখছেন। আমরা চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিসের কাছে জানতে চাইব, এই যে আগ বাড়িয়ে বলা এই যে শব্দটি পররাষ্ট্রমন্ত্রী ব্যবহার করেছেন, কূটনীতির ভাষা আসলে আমরা এই বিষয়টিকে কিভাবে দেখি? ধন্যবাদ শাতিলা। আসলে গতকালকে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ অর্থাৎ যেটাকে কোয়াড বলা হচ্ছে, যে কোয়াড জোটের কথা বলা হয়েছে, লি জিমিং যেটি বলেছেন চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত। লি জিমিং আসলে একটি দেশের প্রতিনিধিত্ব করেন সেটি আমাদেরকে বুঝতে হবে এবং এর সঙ্গে সঙ্গে তার যে কূটনৈতিক তৎপরতা সেই দেশে, বিশেষ করে তার কর্মরত দেশ এখন বাংলাদেশ, সেই হিসেবে তিনি চীনা স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের মাটিতে বসে চীনা স্বার্থ রক্ষার জন্য কথা বলবেন, এটি কিন্তু আসলে খুব স্বাভাবিক একটি বিষয়। এবং এই বিষয়ে আসলে বাংলাদেশ কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ কোয়াডে থাকবে কি থাকবে না সেটি বাংলাদেশের সিদ্ধান্ত। কিন্তু
কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের জোটে যদি বাংলাদেশ যায় তাহলে চীনের সঙ্গে আসলে বাংলাদেশের সম্পর্কের কি ওঠানামা হবে সে ব্যাপারে উনি তার দেশের স্বার্থের মধ্যে থেকেই কথা বলেছেন। অর্থাৎ চীন চায় না যে বাংলাদেশ এই কোয়াড জোটটিতে যাক, সে যে কোনো কারণেই হোক না কেন। সেই জায়গাটা থেকে আমি মনে না করি যে দেবাশিস ওখানে উনি যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যেহেতু এই জোটটি, সেহেতু হচ্ছে বাংলাদেশ যদি এই জোটে যায় তাহলে বাংলাদেশের সাথে চীনের এক ধরনের সম্পর্কের অবনতি হবে, উনি এভাবেই বলতে চেয়েছেন। তো সেই জায়গাটায় আসলে সরাসরি এই কথাগুলো বলাকে আসলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে স্বতন্ত্র দেশ হিসেবে তো এটা বলা উচিত না, কারণ আমরা তো আমাদের সিদ্ধান্ত নিব আমাদের স্বাধীন যে মতামত সেই হিসেবে, এবং আমরা জানি যে এটি সবসময় করে থাকে বাংলাদেশ, সেটা হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের যে পররাষ্ট্র নীতি। সেই জায়গা থেকে এগুলোকে কি খুব জরুরি বা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে বাংলাদেশ? এটি আসলে বাংলাদেশ সরকারের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী কয়েকদিনের কর্মকাণ্ড বা তাদের তৎপরতা দেখলেই বোঝা যাবে বাংলাদেশ কিভাবে বিষয়টিকে নিয়েছে। স্বাভাবিকভাবে বলা চলে যে আসলে কূটনীতির যে ভাষা, সেই কূটনীতির ভাষায় এটি একটু আক্রমণাত্মক কিছুটা মনে হয়েছে। কেননা বাংলাদেশে থেকে বাংলাদেশ সেই জোটে থাকবে কি থাকবে না এই উচ্চারণ তিনি চীনের পক্ষে, চীনের স্বার্থ দেখবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু একদম সরাসরিভাবে এটি বলে দেয়া সেটি মনে হয় একটু ভাববার জায়গা আছে সেটি নিয়ে। এখন বাংলাদেশ এর জবাবে, বিশেষ করে এই চীনের রাষ্ট্রদূতের এই জবাবে, বিশেষ করে কোয়াড জোটে যাওয়া নিয়ে বাংলাদেশ আসলে কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমাদের আরও কয়েকদিন দেখতে হবে। বিশেষ করে আমরা যদি বলি যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিজ টু নান, অর্থাৎ কারো সঙ্গেই বাংলাদেশ সম্পর্ক খারাপ করে কোনো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় না, সেটির বিবেচনায় বলা চলে যে অবশ্যই চীনের সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় বাণিজ্য বা দ্বিপক্ষীয় সম্পর্ক যেভাবে বেড়ে চলেছে দিনকে দিন, সেই জায়গায় আসলে এই লি জিমিং এর বক্তব্য খুব একটা প্রভাব ফেলবে বলে প্রতিবেদক হিসেবে আমার কাছে মনে হচ্ছে না। কেননা বাংলাদেশের যে ফরেন পলিসি, বিশেষ করে পররাষ্ট্র নীতি, সেই নীতি কিন্তু এখন সেই আগের সেই সনাতনী নীতি আর নাই। অর্থাৎ এখন আমাদের ডিপ্লোম্যাসিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলা চলে যে ডিপ্লোম্যাসি এখন ইকোনমিক ডিপ্লোম্যাসির উপরে বেশি মনোযোগী। অর্থাৎ কোন জোটে গেলে কোন দেশের সঙ্গে কি হবে, বাংলাদেশ কিন্তু এত ক্ষুদ্র জায়গাতে আর নেই। অর্থাৎ বাংলাদেশকে যদি বলা হয় যে এশিয়ার রাইজিং টাইগার, তাহলে রাইজিং টাইগার ভবিষ্যতে কোন দেশের সঙ্গে সম্পর্ক কেমন রাখবে, কার সঙ্গে সম্পর্কের ব্যাপ্তি অনেক বাড়বে আর কার সঙ্গে সম্পর্কের ব্যাপ্তি খর্ব হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশ সরকার অবশ্যই নেবে। এবং বাংলাদেশের মানুষ আশা করে যে বাংলাদেশের মানুষের জন্য যে পররাষ্ট্রনীতিটা মঙ্গল হবে, সেই নীতি, সেটা যে কোনো দেশ হোক না কেন, সেই নীতি বাংলাদেশ প্রয়োগ করবে। হয়তোবা সেটি দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা দেবাশিস, সেটি হচ্ছে যে ভৌগোলিক যে অবস্থান বাংলাদেশের, আগে শক্তিশালী দেশগুলোর সঙ্গে এক ধরনের সম্পর্ক যেটি এখনো চলে, অর্থনৈতিকভাবে এক ধরনের পররাষ্ট্রনীতিতে এক ধরনের প্রভাব পড়েছে। তো সেই জায়গা থেকে করোনা এসে কিন্তু আর এক ধরনের একটি বিশ্ব তৈরি করছে, সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে এবং হচ্ছে এই মহামারী কেন্দ্রিক। সেই অর্থনীতির জায়গা থেকে কিংবা এই মহামারী কেন্দ্রিক যে কূটনীতির যে ধারা তৈরি হচ্ছে, সেই জায়গায় আসলে বাংলাদেশের জন্য টিকা নিয়ে আসা বা ভ্যাকসিনটা তার জনগণের দোরগোড়ায় পৌঁছানো, এটা আসলে কত দূর এগিয়ে যাওয়ার বিষয়টা আসলে সম্ভব হবে, বা আসলে কিভাবে আসলে বাংলাদেশ এই বিষয়টাকে নিজের কোর্টে বলটা আনা আর কি সেই জায়গাটায় আসবে? এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাকে যদি আমরা একটু কি বলবো, সাধারণ মানুষ হিসেবেও যদি এই বিষয়টাকে বিবেচনা করতে হয় তাহলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে ফিরতে হবে। ফ্ল্যাশব্যাকটা হচ্ছে গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাস, অর্থাৎ যখন দেখা গেল যে করোনার আমাদের একটা পিক সিজন চলে গেল এবং গোটা ওয়ার্ল্ডেই তখন ভ্যাকসিন নিয়ে যে গবেষণাগুলো চলছিল সেই গবেষণাগুলোর ফল আসা শুরু হলো। প্রথম ফল এসেছিল অ্যাস্ট্রাজেনেকার। যখন অক্সফোর্ড ইউনিভার্সিটি বলল যে অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে আমরা এই ফর্মুলায় ভ্যাকসিন প্রডিউস করতে সমর্থ, সেই জায়গাটা থেকে তখন থেকে কিন্তু বাংলাদেশ সরকারের তৎপরতা লক্ষ্য করা গেছে। অর্থাৎ ভ্যাকসিন ডিপ্লোম্যাসি সেটা কিন্তু বাংলাদেশ তখনই শুরু করেছে, যেটা গত বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর সেই সময়টা থেকে। কিন্তু চীনা রাষ্ট্রদূত কিন্তু আমাদেরকে বলেছেন যে দেরি হয়েছে, এটা একটা অভিযোগ কিন্তু তারা করেছে, সেটা খণ্ডন আজকে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বলার জায়গাটা যে হচ্ছে আমরা ভারতের কাছ থেকে আনতে শুরু করেছিলাম, সেটি বন্ধ হয়েছে। তো কিছু কিছু জায়গায় তো আসলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ঘাটতি তো থাকছেই। আচ্ছা, সেইটি চীন বলতে পারে, কেননা চীন এই প্রস্তাব বাংলাদেশকে অনেক আগেই দিয়েছিল যে তাদের ভ্যাকসিনগুলো এখানে ব্যবহার করা হোক। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড যদি আমরা দেখি, সেটি বিশ্লেষণ করে দেখা গেছে যে স্বাভাবিকভাবেই এই ভ্যাকসিনগুলো একেবারে ভেরি মাচ নিউ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই ভ্যাকসিন এর আগে কখনো আসে নাই বিশ্বে।
সেই জায়গাটা থেকে যে ভ্যাকসিনের বিশ্বাসযোগ্যতা, যে ভ্যাকসিনের কার্যক্ষমতা অর্থাৎ এফিক্যাসি, সেগুলো যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে তখন ফার্স্ট অপশন ছিল অ্যাস্ট্রাজেনেকা। তখন কিন্তু ফার্স্ট অপশন চীনের ভ্যাকসিন ছিল না। অর্থাৎ চীনা ভ্যাকসিন আমরা যদি বলি তাহলে গত মাসের শেষ সপ্তাহে চীনা ভ্যাকসিনকে বাংলাদেশে জরুরি প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ভ্যাকসিন উৎপাদক হিসেবে চীন কিন্তু আগে থেকেই চেষ্টাটি করেছিল যে বাংলাদেশের মতো দেশগুলিকে সেই ভ্যাকসিনটি সরবরাহ করার, যাতে এখানে বিপুল সংখ্যক জনগণের উপরে সেই ভ্যাকসিনটা প্রয়োগ করে সেই ভ্যাকসিনের রেজাল্ট পাওয়া যায়। কিন্তু ট্রায়াল ভার্সন যেটা বলছিল, কিন্তু বাংলাদেশের গতিবিধি যদি একটু পর্যালোচনা করা যায় গত অর্ধ বছরের, তাহলে দেখা যায় যে বাংলাদেশ কিন্তু গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাদেরকে অ্যাপ্রুভ করেছে সেই অ্যাপ্রুভাল রাশিয়ার কাছ থেকে এসেছিল। কিন্তু বাংলাদেশ যেহেতু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছে, সুতরাং বাংলাদেশ সরকারের ভ্যাকসিন ডিপ্লোমেসিতে ফার্স্ট প্রায়োরিটি ছিল বিশ্বাসযোগ্য ভ্যাকসিন কোনটা। সেই বিশ্বাসযোগ্যতার দিক থেকে বিবেচনা করলে, ভ্যাকসিনের কার্যক্ষমতার দিক থেকে বিবেচনা করলে অ্যাস্ট্রাজেনেকা কিন্তু এই সিনোভ্যাক, সিনোফার্ম অথবা রাশিয়ার স্পুটনিক, ফাইজার এদের চেয়ে এগিয়ে ছিল। এবং যেহেতু এগিয়ে ছিল, যেহেতু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা আরও বেশি বিশ্বাসযোগ্য এবং যেহেতু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে নিরাপদ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেহেতু কিন্তু বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার দিকেই ঝুঁকেছে। অ্যাট দ্য সেম টাইম এই অ্যাস্ট্রাজেনেকা যেহেতু প্রতিবেশী দেশ ভারত উৎপাদন করছে, ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ SII, সুতরাং বাংলাদেশ কিন্তু সেই বিশ্বাসযোগ্য ভ্যাকসিন তার বিশ্বাসযোগ্য প্রতিবেশী দেশ সেখান থেকেই নিয়ে আসবে। এখানে আসলে চীনের সঙ্গে বৈরিতা বা চীনের ভ্যাকসিনটাকে সাইড করে রাখা, রাশিয়ারটা আনতে পারবো না, বিষয়টা কিন্তু তেমন ছিল না। বাংলাদেশ সরকারের নীতিমালা ছিল, বাংলাদেশ সরকারের বিশেষ করে বলা চলে যে একটা লক্ষ্যই ছিল যে কত দ্রুত মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা যায়। সেই লক্ষ্য পূরণ করতে গেলে কিন্তু তখন অ্যাস্ট্রাজেনেকা ছাড়া সেই সময় বাংলাদেশ সরকারের কাছে কোনো বিকল্প ছিল না, কেননা বাংলাদেশ সরকার কোনো ট্রায়াল না হওয়া ভ্যাকসিনকে অবশ্যই তার দেশের নাগরিকের উপরে প্রয়োগ করতে পারে না। কোয়াড প্রসঙ্গটা একটু আনি এখানে, সেটি হচ্ছে যে আজকে যে সংবাদ সম্মেলন বা গণমাধ্যম কর্মীদের যে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যে উত্তরগুলো দিয়েছেন, সেটি মূলত ছিল হচ্ছে চীনা রাষ্ট্রদূতের যে কালকের যে অনলাইন ব্রিফিংটি ছিল সেটির। তো এই ব্রিফিংটিতে আসলে তিনি কি বলেছিলেন, আসলে এই চুম্বক অংশগুলো আমরা একটু দেখে আসি। G2G কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে শুধুমাত্র সিনোফার্মার টিকা পেতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ। শিগগিরই তাই সিনোভ্যাকের টিকা পাওয়ার আশা নেই। মিয়ানমারে আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি। বর্তমানে দেশটিতে পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ নেই। আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যাবাসনে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক সম্ভব হবে না। আমরা সবসময় মনে করি কোয়াড একটি চীন বিরোধী জোট। এ ধরনের ছোট জোটে যে কোনো ধরনের যোগদানে বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। এই যে মার্কিন নেতৃত্বাধীন যে জোটটি, এই জোটে বাংলাদেশ যাবে কি যাবে না এ নিয়ে কিন্তু এক ধরনের মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত, যেটি আমরা আলোচনায় আগেও বলছিলাম। তো এই মন্তব্যটি নিয়ে, এই বিষয়টি নিয়ে কেন এত জলঘোলা করা, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন যে স্বাধীন সার্বভৌম একটি দেশে আসলে কোনোভাবেই কোনো দেশ আসলে এই ধরনের মন্তব্য করা উচিত না। তো এই বিষয়গুলো নিয়ে কেন এত জলঘোলা হচ্ছে? জলঘোলার কারণটি আসলে আমরা দেবাশিসের কাছ থেকে শুনবো, যেহেতু ভৌগোলিক যে বিষয়গুলো আছে, ভৌগোলিক যে রাজনীতি আছে এবং করোনা ভ্যাকসিন নিয়ে যে কূটনীতিটা চলছে, সেই জায়গা থেকে আসলে এই কোয়াডে যোগদান না দেওয়া এটি কি ভ্যাকসিন আনার বিষয়ে কোনো প্রভাব পড়তে পারে? মানে আসলে কি এগুলো প্রভাব ফেলে কিনা? গণমাধ্যম কর্মী হিসেবে আসলে এখানে মন্তব্যগুলো আমাদের করতে হবে, বা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা সংবাদ আমাদের পর্যালোচনাও করতে হয়। সেই সংবাদগুলো পর্যালোচনা করতে আসলে গিয়ে দেখা যায় যে গত কয়েক বছরে কিন্তু বিশেষ করে এই যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ যেটাকে বলা হচ্ছে কোয়াড, এই কোয়াডে যে সদস্য দেশগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি দেখি এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন, কিন্তু এটাতে থাকবে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, তার সঙ্গে আমরা বাংলাদেশকে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশে যুক্ত হওয়া বা বিযুক্ত হওয়া। এখন বিষয়টা হচ্ছে যে গ্রুপ অফ 8, ডেভেলপমেন্ট 8, ডেভেলপিং 8, এই ধরনের যে অর্থনৈতিক জোটগুলো রয়েছে আমরা এর আগে দেখেছি, সেই জোটগুলিতে আসলে যে দেশগুলো নেতৃত্ব দেয়, যে দেশগুলো সেই জোটগুলোকে সামনের দিনে পরিচালিত করে বা সেই জোটগুলোকে
তাদের নীতি অনুযায়ী এগিয়ে নেয়, সেটি যদি বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশের গত কয়েক বছরে এই ধরনের জোটগুলোতে থাকা বা না থাকা প্রসঙ্গে যোগ্যতা কিন্তু নতুনভাবে নির্ধারিত হয়েছে বাংলাদেশের। অ্যাট দ্য সেম টাইম একই সময় আমরা যদি একটু ভালো করে দেখি যে তাহলে কোয়াডের মতো জোটে বাংলাদেশের থাকা না থাকাতে কোয়াডের যে সদস্যরা রয়েছে খুব একটা ভ্যারি করার কথা না, কিন্তু বাংলাদেশকে নিলে পরে সেটার আসলে একটা যৌক্তিকতা বা সেটার যথার্থতা তৈরি হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তার বার্গেনিং ক্যাপাসিটি বাড়িয়েছে। অর্থাৎ যে জায়গাতে আজ থেকে 10 বছর আগে বা 6 বছর আগে, যদি আমরা অর্ধযুগও চিন্তা করি, যে 6 বছর আগে বাংলাদেশকে এই ধরনের জোটে কেউ কল্পনাই করতে পারতো না, সেই জোটগুলোতে বাংলাদেশের এখন অন্তর্ভুক্তির প্রসঙ্গটা এসেছে। সেক্ষেত্রে যারা পরাশক্তি রয়েছেন, বিশেষ করে যারা মনেই করে যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এরা এমনটিই থেকে যাবে বছরের পর বছর, এবং তাদের বিশেষ করে তাদের প্রণীত নীতি, বিশেষ করে উন্নয়ন পলিসি যদি আমরা বলি, ডেভেলপমেন্ট পলিসি, সেই পলিসিগুলো দীর্ঘদিন বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে নেবে, তারা ধারণ করবে, নেবে 25%, ধারণ করবে 25%, বাস্তবায়ন করবে 5%, এভাবে বছরের পর বছর বাংলাদেশ ধুকে ধুকে চলবে। বিষয়টি কিন্তু সেই জায়গাতে আর নাই। অর্থাৎ বাংলাদেশ এখন অভিজ্ঞতা সঞ্চয় করতে চায়, বাংলাদেশ এখন সক্ষমতা অনেক জায়গাতেই অর্জন করেছে। আগামী দিনে এই সক্ষমতাগুলোকে আরও বেশি ফলপ্রসূভাবে এগিয়ে নিয়ে বাংলাদেশকে যদি সাফল্যের কাতারে নিতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে এমন ডিপ্লোমেসির ক্ষেত্রে খুব দক্ষতার পরিচয় দিতে হবে। চীনা রাষ্ট্রদূত অথবা চীন কি বলল সেই বিবেচনায় নিয়ে কোন জোটে বাংলাদেশ যাবে নাকি যাবে না, সেই বিবেচনার জায়গাগুলো আমার মনে হয় যে বাংলাদেশ এখন অত আর গ্রিন নাই। অর্থাৎ আমি যদি বলি যে ডিপ্লোম্যাটিক ফিল্ডে বাংলাদেশকে আর কাঁচা খেলোয়াড় হিসেবে নেওয়ার কোনো জায়গা নাই। ঠিক বাংলাদেশ যে আসলে একটা রাইজিং টাইগার হয়ে উঠছে এশিয়াতে, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, WTO, এই ধরনের অর্গানাইজেশন থেকে যখন বাংলাদেশের ইন্ডেক্স পর্যালোচনা করে বলা হয় যে বাংলাদেশ হচ্ছে এশিয়ার রাইজিং টাইগার, অর্থাৎ উদীয়মান বাঘ, এই উদীয়মান বাঘ আসলে তার শক্তি, তার সামর্থ্য, তার সম্ভ্রম, এটি রক্ষার জন্য যা যা করতে হয় বাঘ কিন্তু আসলে তার জন্য তাই করবে। এবং বাংলাদেশ, আমার মনে হয় আমরা সংবাদ সংগ্রহ করতে যতটুকু গিয়ে বুঝি, এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসি অথবা ইকোনমিক ডিপ্লোম্যাসির যে পথে বাংলাদেশ হাঁটা শুরু করেছে, সেই হাঁটা শুরু করাতে এমন বাধা শুধু কোয়াড না, এমন আগামী দিনে হয়তোবা এমন একদিন আসবে যে সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য দেশ হতে যাচ্ছে বাংলাদেশ, তখনও হয়তোবা এখানে থাকা অনেক রাষ্ট্রদূত সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সেই প্রশ্ন প্রতিযোগিতার বাজারে, কূটনীতির প্রতিযোগিতার বাজারে আসতেই পারে, কিন্তু বাংলাদেশ আসলে কি সিদ্ধান্ত নেবে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, বাংলাদেশের জনচাহিদার উপরে নির্ধারণ করবে যে আসলে কোন দিকে বাংলাদেশ যাবে। তবে বাংলাদেশের গত কয়েক বছরে বাংলাদেশের বার্গেনিং ক্যাপাসিটি, অর্থাৎ বাংলাদেশ নিজের সক্ষমতা নিয়ে তার দাম বাড়ানোর জন্য বিভিন্ন জোটের সঙ্গে কিন্তু এখন বাংলাদেশ আদৃত হয়। আচ্ছা, ভ্যাকসিনের প্রসঙ্গটি একটু বলি দেবাশিস। সেটি হচ্ছে যে ভারতের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনগুলো আসার কথা ছিল, সেগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কিংবা স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন যে তারা এখনও চেষ্টা করছেন, তারা আশা করছেন যে ভ্যাকসিন তারা খুব শীঘ্রই পাবেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বলেছেন ইংল্যান্ডের কথা, বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। অ্যাস্ট্রাজেনেকা যেহেতু আমাদের 13 লাখ লোক এখনো হচ্ছে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে, তো সেই বিষয়গুলো মাথায় রেখেই জনস্বার্থ বিবেচনা করে এখন তারা যেটি বলছেন যে 4 মাস যেহেতু সময় এখনো আছে আমরা দ্বিতীয় ডোজের জন্য, সেহেতু কোনো না কোনো জায়গা থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকাগুলো আমরা নিয়ে আসব। এবং আরেকটি বিষয় বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই যে 2 ডোজ টিকার ব্যবস্থা না করে 1 ডোজ যে টিকাগুলো আছে সেইগুলো নিয়ে আসা, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হবে না। এটি যেমন আছে তেমন হচ্ছে আরেকটি বিষয় এখানে দেখেছি, সেটি হচ্ছে যে রাশিয়ার যে টিকাগুলো, সেই টিকাগুলোর বিষয়ে হচ্ছে এক ধরনের চুক্তি হয়েছে, চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই এগ্রিমেন্টের বিষয়টা যদি একটু ছোট করে বলেন, যে আমার কাছে মনে হয়েছে তারা বলতে চাচ্ছে যে শর্ত সাপেক্ষে এক ধরনের টিকা দেওয়ার বিষয়টা তারা বলছেন। তো এটা আসলে ডিপ্লোম্যাসিতে আসলে এই যে এগ্রিমেন্ট, যেটি আসলে আমরা গোপনীয় বলে থাকি, গোপনীয় অংশটা কি আর হচ্ছে মানুষ কতটুকু জানতে পারে, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, কূটনীতি আসলে সবসময় মানে একটু রেখে ঢেকে চলে। কূটনীতি সবসময় সাধারণ মানুষের জন্য অবশ্যই কূটনীতির যে ফলটা আসে সেটি সাধারণ মানুষ ভোগ করে, কিন্তু কূটনীতিটা যেভাবে পরিচালিত হয় সেটিতে কিন্তু সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ থাকে না। এবং এখানে এমন অনেক ধরনের বিষয় থাকে যে বিষয়গুলো আসলে যে দেশের সাথে চুক্তি হয় বা যে দেশের সঙ্গে এই বিষয়টা হয়, অর্থাৎ দুই পার্টি, দুটা দল থাকে, এখানে দুটা রাষ্ট্র থাকে, এই রাষ্ট্রের মঙ্গলার্থে কিন্তু এই চুক্তির শর্তগুলো প্রকাশ করা হয় না। একই রকম সময়ে চীনের মতো মহাশক্তিধর দেশ যখন বাংলাদেশের মতো একটি দেশকে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা সেই দেশকে যখন তারা ভ্যাকসিন দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের মানে কিনে নেয় বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই কিনে নেয়, কিন্তু সেই ভ্যাকসিনটা যখন তারা সরবরাহ করে, সেই ভ্যাকসিনের, আপনি জানেন যে ভ্যাকসিন এখন এই মুহূর্তে গোটা ওয়ার্ল্ডে, বিশেষ করে গোটা বিশ্বে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ
একটি পণ্য। গণমানুষের পণ্য পণ্য, হ্যাঁ। এবং এই পণ্যটিকে আমরা গত কয়েক সপ্তাহেও যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে ভার্চুয়ালি অংশ নিয়েছেন এবং তিনি বলেছেন যে ভ্যাকসিনকে পাবলিক গুডস করতে হবে, অর্থাৎ ভ্যাকসিনকে প্রত্যেকের কাছে যদি পৌঁছাইতে হয়, বিশেষ করে ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করতে হয়। দেবাশিস, এখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আজকে সেই কথাটি বলেছেন যে ধনী রাষ্ট্রে হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন না, সবার জন্য ভ্যাকসিন হতে হবে, যে কথাটি আসলে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, যে সব রাষ্ট্রযন্ত্র যেটি বলার চেষ্টা করছে বিশ্ব জুড়েই, যেটি হচ্ছে যে সবার জন্য ভ্যাকসিনটা যাতে পাওয়া যায়, শুধু টাকা দিয়ে কিনে নিয়ে আসার জন্য না, আসলে সবার জন্য এক ধরনের সুষম বন্টন। তো সেই জায়গাটাতে এখন যে কূটনৈতিক যে ব্যাপারগুলো চলছে, সেই ব্যাপারগুলো যত দ্রুত সম্ভব শেষ করে এনে, যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে এসে আসলে ভ্যাকসিনটা যাতে দেশে নিয়ে আসা যায়, সেই বিষয়টির জন্যই আসলে আলোচনাগুলো চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এই বিষয়টা আসলে কত দ্রুত সম্ভব, বা কত দ্রুত আসলে এখানে লুপহোলগুলো বিবেচনা করে আসলে বাংলাদেশ কতদূর এগিয়েছে আপনার কাছে মনে হয়? আমি অবশ্যই বলবো যে বাংলাদেশের অগ্রগতি অবশ্যই ইতিবাচক ছাড়া আসলে এই ভ্যাকসিনের যে হাহাকার গোটা বিশ্বজুড়েই, সেই হাহাকারের মধ্যে কিন্তু যতটুকু ভ্যাকসিন আমাদের এখানে এসেছে 1 কোটি সামথিং, এই ভ্যাকসিনটাও কিন্তু বাংলাদেশে নিয়ে আসা সম্ভব ছিল না। এবং যখন দেখা গেল যে ভারতের সঙ্গে আমাদের এই ভ্যাকসিনটা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হলো, এই টানাপোড়েনও হয়তোবা এটিকে আসলে কূটনীতিক দিক থেকে বিশ্লেষণ করার জায়গা খুবই কম, কারণ আপনাকে মানবিক বিবেচনায় নিতে হবে। যারা ভ্যাকসিনের উৎপাদক তারা আগে তাদের দেশের জনচাহিদা পূরণ করবে, তারপরেই তারা এক্সপোর্টে যাবে। যেহেতু তারা এখন এক্সপোর্টটা বন্ধ রেখেছে, সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ বসে ছিল না। বাংলাদেশ তার যে এক্সপ্লোর করার জায়গাগুলি ছিল সেই জায়গাগুলিতে কিন্তু তারা বাংলাদেশ অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভেশনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে স্পুটনিকের সঙ্গে কথা বলা, অর্থাৎ রাশিয়ার যে গ্যামালিয়া ইনস্টিটিউটের ভ্যাকসিন, সেই স্পুটনিক পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ চেষ্টা করেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাইমালটেনিয়াসলি চীন থেকেও যে সিনোফার্মের ভ্যাকসিন, সেটিও নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই যে শর্তের গোপনীয়তা বা চুক্তির শর্তের গোপনীয়তার কথা বলা হচ্ছে, এই শর্তের গোপনীয়তা কিন্তু অনেকটা নির্ভর করছে বিশেষ করে ভ্যাকসিনের উৎপাদক দেশ যারা রয়েছে তাদের কাছে। এই শর্তগুলির গোপনীয়তার মধ্যে আমি সংবাদকর্মী হিসেবে যেটি বোধ করি, বা আমি সংবাদকর্মী হিসেবে যেটি যতটুকু আমি বুঝতে পেরেছি, সেই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে এই ভ্যাকসিন বানানোর প্রক্রিয়া। অর্থাৎ এই ভ্যাকসিনের মধ্যে কি কি দিলে এই ভ্যাকসিনটা তৈরি করা যাবে, এটার যে সায়েন্টিফিক পেটেন্ট, সেই সায়েন্টিফিক পেটেন্ট তারা গোপনীয় হিসেবে রাখতে চান। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবারই কিন্তু বলা হয়েছে বাংলাদেশে এটি উৎপাদন করা হবে। তাদের ফর্মুলা নিয়ে এসে বাংলাদেশের যে টেকনোলজি রয়েছে সেটা রাশিয়া চীন দুই দেশই এটা করবে। যেহেতু সিনোফার্ম এবং স্পুটনিক দুটো ভ্যাকসিনই বাংলাদেশে উৎপাদন করা হবে, সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশকে বেশ কিছু জায়গাতে কিন্তু পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেননা এই ভ্যাকসিনের আবিষ্কারক কিন্তু বাংলাদেশ নয়, আবিষ্কারক যে দেশগুলো সেই দেশগুলোই উৎপাদক। কিন্তু সেই উৎপাদকদের কাছ থেকে আমরা তাদের যে সায়েন্টিফিক পেটেন্ট রয়েছে সেই পেটেন্টটি ধার করা পেটেন্ট নিয়ে কিন্তু আমরা আমাদের এখানে উৎপাদন করব। সরকার এমন পথে হাঁটছে। সেক্ষেত্রে এই চীন বলেন বা এই রাশিয়া বলেন, তারা বাংলাদেশের মতো কোনো দেশকে এই ভ্যাকসিনের পেটেন্টটি দিয়ে সেই ঝুঁকিটাতে তারা পড়তে চায় না। যার কারণেই কিন্তু এই ধরনের শর্তের যে বলা হচ্ছে যে এক ধরনের আবৃত করে রাখা, শর্তটা সবার কাছে উন্মুক্ত করা যাবে না, প্রকাশ করা যাবে না, তারা আসলে শর্তের এই দিকগুলোতেই বেশি পরিমাণে মনোযোগী, বা শর্তের এই দিকগুলোতেই তারা বেশি পরিমাণে আমার কাছে মনে হয় যে একটু ঝুঁকি মনোভাবাপন্ন হয়ে আছেন, যে হয়তোবা তথ্যটা যদি পাচার হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ তো নিজেই এই ভ্যাকসিনের দাবিদার হয়ে যেতে পারে। মালিকানা সত্ত্বের যে বিষয়টি থাকে, আসলে পুরো বিশ্বেই যে এখন ক্রাইসিসটি চলছে, বিশেষ করে ভ্যাকসিনের এই ক্রাইসিসে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বানটি জানিয়েছেন যে যারা উৎপাদক দেশ আছেন তাদেরকেই ভাবতে হবে যে এই উৎপাদিত পণ্য শুধুমাত্র তাদের দেশের জন্য নয়, এটি পুরো মানব সম্প্রদায়ের জন্যই যাতে উন্মুক্ত করা যায়, তাদের প্রাপ্যতা নিশ্চিত করা যায়। সেই প্রাপ্যতা নিশ্চিত করতে কিন্তু উৎপাদকদেরকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে উৎপাদক দেশ তো বটেই, উৎপাদক দেশের যারা বিজ্ঞানী রয়েছেন তাদেরকেও আরেকটু মানবিক হয়ে, বিশেষ করে যে দেশগুলো এখনও ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন, ভ্যাকসিন তারা উৎপাদন করতে চান, তাদের শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমার মনে হয় সেই বিজ্ঞানীদের এই বাংলাদেশের মতো এমন দেশগুলোর বিজ্ঞানীদের পাশে এসে তারা শেয়ারিং করতে পারেন। যদিও এই শেয়ারিংয়ের বিষয়টিও কিন্তু এই চুক্তিগুলোতে রাখা হচ্ছে, অর্থাৎ অভিজ্ঞতা বিনিময়। কোন অভিজ্ঞতাগুলো দিয়ে তারা ভ্যাকসিন উৎপাদন করেছেন সেই অভিজ্ঞতাগুলি যদি তারা বিনিময় করেন সেক্ষেত্রে কিন্তু সেটি ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিতে অনেক দূর কাজ করবে। অর্থাৎ সেখানকার বিজ্ঞানীরা যদি বাংলাদেশের যেসব কোম্পানিতে উৎপাদন করা হবে, যেসব প্ল্যান্টে ভ্যাকসিন বানানো হবে, সেই সব প্ল্যান্ট যারা পরিচালনা করবেন, চায়না থেকে আসুক বা রাশিয়া থেকে আসুক, যেসব মেডিকেল সায়েন্টিস্টরা আসবেন, সেই সায়েন্টিস্টরা যদি তাদের
অভিজ্ঞতা, তাদের যে জ্ঞান, সেটা যদি বাংলাদেশের সায়েন্টিস্টদের সঙ্গে শেয়ার করেন বা সেটি বিনিময় করেন, আমার মনে হয় বাংলাদেশ এক্ষেত্রে উপকৃত হতে পারে এবং সেটি বৃহৎ পরিমাণে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে একটি বড় নিয়ামক হতে পারে। শাতিলা, ধন্যবাদ দেবাশিস। আমরা যে বিষয়টি দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে যে আগামীকাল চীনের যে উপহার দেয় যে ভ্যাকসিন 5 লাখ ডোজ, সেটি কিন্তু আসছে এবং সেটি আসার পরে আসলে যখন বাংলাদেশে জনগণের মধ্যে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা আবার শুরু হবে এবং যেটি মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তারা চাচ্ছেন যে যতটুকু ভ্যাকসিনই এসেছে সেই ভ্যাকসিনটা যাতে 2 ডোজ করে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা রাখবেন। মোটামুটি আলোচনায় আজকে করোনা যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নিয়ে ছিল আমার কাছে এতটুকুই।